বারবার ব্যথায় কুকিয়ে উঠছে অনু। ধবধবে সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্ত লেগে গেছে, কিন্তু তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ দেখাচ্ছে না নির্ঝর। সে তার নিজের কাজে ব্যস্ত। নির্ঝরের প্রত্যেকটি স্পর্শে কেবল রাগ আর ক্ষোভ মিশে রয়েছে, একটুও ভালোবাসা নেই। অসহ্য যন্ত্রণা মুখ বুঝে সহ্য করছে অনু। অনুর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। আজই নির্ঝরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে অনুর। অনুর বাবা মা বেশ বেছে বেছে একমাত্র মেয়ের জন্য পছন্দ করেছে নির্ঝরকে। তারপর ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। বিয়ের প্রথম রাতেই স্বামীর এমন ভয়ঙ্কর রূপ কিছুতেই মানতে পারছে না অনু। বড্ড কষ্ট হচ্ছে, বড্ড বেশি। রাতের প্রায় শেষের দিকে নির্ঝর ক্লান্ত হয়ে অনুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু অনুর চোখে ঘুম নেই। স্মৃতির আঙিনায় বারবার কেউ উকি মারছে, কেউ একজন। নিজেকে নির্ঝরের বাহুবন্ধন থেকে মুক্ত করে কোনো রকমে একটা ওড়না পেঁচিয়ে বাথরুমে চলে যায় অনু। শাওয়ারটা ছেড়ে দিয়ে ইচ্ছে মতো কান্না করতে থাকে। যদি না সায়ন অনুকে এভাবে একা ফেলে চলে যেত, তাহলে নির্ঝর নামের এই মানুষটা কখনোই তার জীবনে আসতো না। আর না কখনো এভাবে নিজের স্বামীর কাছে। কথাগুলো ভাবতেই অনুর দু চোখ ভেজে ওঠে। অনু কোনো রকম শাওয়ারটা শেষ করে অজু করে বেরিয়ে আসে। বিছানার দিকে চোখ পড়তেই দেখে নির্ঝর গভীর ঘুমে আচ্ছন্ন। গায়ে কাঁথাটা টেনে দিয়ে জায়নামাজ আর কোরআন শরীফটা বুকে নিয়ে ঘরের এক কোণে চলে যায়। প্রথমে কয়েক পাতা কোরআন পড়তেই বাহিরে আজানের ধ্বনি কানে আসে। তারপর নামাজ। অনু নামাজ শেষ করে পাশ ফিরতেই চোখ যায় তার ঠিক পাশের সাদা ধবধবে পাঞ্জাবি পরে নামাজে বসেছেন তার স্বামী নির্ঝর। এতক্ষণ নামাজে এত মগ্ন ছিল যে পাশে কেউ আছে সেদিকে খেয়ালই ছিল না তার। নামাজ শেষ করে উনি উঠে দাঁড়াতেই নির্ঝরও উঠে দাঁড়ায়। তারপর অনুকে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়, কাছে টেনে এনে কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর ধপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ঘটনাটা আকস্মিকভাবে ঘটায় সবই অনুর মাথার ওপর দিয়ে যায়। কই, এই ছোঁয়ায় তো কোনো ঘেন্না নেই। যা আছে তা হলো ভালোবাসা। তাহলে রাতের ছোঁয়ায় কি ছিল? অনু অবাক হয়ে অপলক তাকিয়ে আছে নির্ঝরের দিকে। সে সোফায় একটা বালিশ জড়িয়ে চোখ বন্ধ করে আছে। কি নিষ্পাপ মুখটা! বিয়ে থেকে শুরু করে এতটা সময় নির্ঝরের সাথে থাকলেও লোকটাকে ভালো করে দেখা হয়নি অনুর। আসলে হৃদয়ের মাঝে কেউ লুকিয়ে থাকলে কি আর কারো দিকে চোখ যায়? হঠাৎই অনুর চোখ যায় বিছানার দিকে। বিছানার বেশ কিছু জায়গায় রক্তের দাগ স্পষ্ট। অনুর চোখ আবার জলে ভিজে যায়। এরকম একটা লোকের সাথে তাকে কাটাতে হবে জীবনের বাকি রাতগুলো। শাড়ির আঁচলটা ঠিক করো। এভাবে শরীর দেখে আর যার মনই পাও না কেন, আমার মন পাবে না। কথাটা বলে ঘরের দিকে পা বাড়ায় নির্ঝর। সেই ভোর রাত থেকেই অনু বারান্দায় দাঁড়িয়ে আছে। ভোরের আকাশ অনেকদিন দেখা হয় না। সকালের রক্তিম সূর্য আর কিচিরমিচির পাখির গান, হালকা বাতাস। অনেকদিন পর এভাবে খোলা আকাশ দেখতে বড্ড ভালো লাগছিল অনু। সারা রাতে হৃদয়ে যে ঝড় শুরু হয়েছিল তার অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। মৃদু বাতাসে শাড়ির আঁচলটা বুক থেকে একটু সরে গিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল। ব্যাস, তা দেখেই নির্ঝরের এমন মন্তব্য। ভুল করেই তো সরে গেছে, ইচ্ছে করে তো আর দেখিয়ে বেড়াচ্ছি না। আমি কি তেমন মেয়ে নাকি? আর স্বামী তো, পরপুরুষ তো আর নয়। এমন করে বলার কি আছে? কি নোংরা মানুষ, আর কি নোংরা চিন্তা ভাবনা তার। ছি, এভাবে কি দেখছেন? অনু একটু পেছাতেই নির্ঝর অনুর হাত ধরে একটানে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ পর নির্ঝর নিজেই অনুকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। অনু হঠাৎ ধাক্কায় টাল সামলাতে না পেরে ধুম করে গিয়ে খাটের কোণে বাড়ি খায়। কপালে একটু লাগলেও কাটেনি, তবে ব্যথা করছে। এতক্ষণে নির্ঝর ঘর থেকে বেরিয়ে গেছে। অনু বরফের মতো সেখানেই জমে গেছে। কি হচ্ছে তার সাথে এসব? আচ্ছা, যদি সায়ন আমাকে এভাবে একা ফেলে না যেত, যদি বিয়েটা সায়নের সাথে হতো, তখন কি এরকম কিছু ঘটতো? হয়তো না। তবে সে তো চলে গেছে। চলে যাবে কেন? পালিয়ে গেছে। এসবের মাঝে আমাকে একা ফেলে পালিয়ে গেছে, নাকি কেউ তাকে দূরে সরিয়ে দিয়েছে? কিছুক্ষণ চুপচাপ কান্না করার পর নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নামে। এখন সব কিছুই মেনে নিতে হবে, স্বামী বলে কথা।
বৌভাতের অনুষ্ঠান শেষে সবাইকে বিদায় দিয়ে অনু ঘরে চলে আসে। পোশাক পাল্টে বেশ আয়েশ করে বিছানায় বসতেই নির্ঝরের আগমন ঘটে। নির্ঝরকে এগিয়ে আসতে দেখে অনু দুম করে দাঁড়িয়ে যায়। একটা ছোট্ট ঢোক গিরে বলতে শুরু করে, দেখুন মিস্টার চৌধুরী, আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি অন্য কাউকে ভালোবাসতাম আর এখনো বাসি। কথাগুলো আমি আপনাকে কালই বলতাম, কিন্তু আপনি তো আপনার কাজে না 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 স্বামীগিরি ফলাতে ব্যস্ত ছিলেন, তাই বলার সুযোগটাই হয়ে ওঠেনি। কিন্তু শুনে রাখুন, যেদিন সে ফিরে আসবে সেদিন আমি। বাকি কথা বলার সুযোগ হয়নি অনুর। নির্ঝর অনুর চুলের মুঠি ধরে নিজের দিকে টেনে নেয়, তারপর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু বারবার হাত পা ছুটছে, কিন্তু কিছু করার উপায় নেই। দু চোখে অনু নির্ঝরকে সর্ব শক্তি দিয়ে ধাক্কা দিতেই নির্ঝর পেছনে সরে যায়। আপনি কি চান বলুন তো? এভাবে বারবার জোর কেন করছেন? যদি এত শরীরে নেশা থাকে তাহলে পতিতাপল্লী গেলেই তো পারতেন। কেন আমার আর সায়নের মাঝে এলেন আপনি? নির্ঝর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে অনুর দিকে। তুমি কার কাছে যেতে চাও, যে তোমার সবটা চায় না? কিন্তু তার কাছে যেতে চাও না, যে তোমার ভালো মন্দ সবটাই চায়। কথাগুলো বলেই নির্ঝর বিছানা থেকে একটা বালিশ ঢিল মেরে অনুর দিকে ছুড়ে দেয়। অনু বালিশটা হাতে নিয়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর কোনো কথা হয়নি দুজনের মাঝে। সন্ধ্যার দিকে নিয়ম মতো অনু এবং নির্ঝর অনুর বাবা মার বাড়িতে আসে। বাড়িতে এসে অনু ছাদের এক কোণে চুপটি করে বসে আছে। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। এরকম কিছু হবে সেটা তার কল্পনারও বাহিরে। বারবার সায়নের কথা মাথায় ঘুরছে। ওই ভালো তো তোমায় কম বাসিনি, তাহলে এভাবে অভিমান করে ছেড়ে কেন চলে গেলে? অনু সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। বিয়ের আগের দিনও অনুর সায়নের সাথে কথা হয়েছিল। সায়নের কথা মতে সে রাতের মাঝামাঝি সময়ে বাড়ির পেছন দিকটায় অপেক্ষা করবে অনুর জন্য। তারপর অনুকে নিয়ে পালিয়ে যাবে অনেক দূরে। অনু এসেছিল, সারা রাত অপেক্ষা করেছে সায়নের জন্য, কিন্তু সে তো আসেনি। তারপর দিন নির্ঝরের সাথে বিয়ে হয়ে যায় অনুর। কথাগুলো মনে পড়তে অনু হাউমাউ করে কাঁদতে শুরু করে। এভাবে কত সময় কেটেছে জানা নেই। অনু যখন চোখ খুলে তখন বেশ রাত হয়ে গেছে। নির্ঝর বালিশে হেলান দিয়ে একটা ডায়েরিতে কিছু একটা লিখছিল, আর অনু নির্ঝরের বুকের উপর শুয়ে আছে, একেবারে নির্ঝরকে জাপটে ধরে। অনু ধরফর করে উঠে দাঁড়ায়, এদিকে সেদিকে চোখ বোলায়। না, এটা তো তার ঘর নেই। এই ঘরটার সাথে অনুর বাড়ির কোনো ঘরেরই মিল নেই। নির্ঝর অনুর দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দেয়, মিস্টার চৌধুরী, আমাকে কোথায় এনেছেন? যেদিন আমি তোমার নাম নিয়ে 3বার কবুল বলি, সেদিনই তোমার পায়ে এক অদৃশ্য শিকল পরিয়ে দিই। আর যখন তুমি আমার নামে 3বার কবুল বলো, সেদিনই তুমি নিজে নিজেই সেই শিকল পায়ে বেঁধে নাও। অর্থাৎ তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না, কারণ তোমার অস্তিত্ব এখন আমাতেই বন্দী। আমি যে তোমার স্বামী। অনুর চোখ বেয়ে আবার বৃষ্টি নামে। নির্ঝর উঠে গিয়ে ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। অনু ভালো করে তাকিয়ে দেখে এটা নির্ঝরের ঘর। নির্ঝর তাকে আবার এবারই নিয়ে এসেছে। সকালেই তো অনু ঘরটাকে বিদায় জানিয়ে বেরিয়ে গিয়েছিল, আবার ফিরতে হলো এই ঠিকানায় বিকেলে। অনুকে অনেক খোঁজাখুঁজির পর যখন অনুর দেখা মিলছিল না, তখন অনুর বাবা মায়ের মুখ শুকিয়ে যায়। তাদের ধারণা বোধ হয় তাদের একমাত্র মেয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু নির্ঝর কি মনে করে ছাদে চলে যায়। ছাদে যেতেই চোখ পড়ে অনুর দিকে। অনু ছাদের দেয়াল ঘেঁষে পড়ে রয়েছে। নিঝরের বুক ধক করে ওঠে। অন্য কিছু করে বসলো না তো? অনুর কাছে যেতেই দেখে না, সে অজ্ঞান হয়ে গিয়েছে। নিঝর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অনুকে কোলে তুলে নেয়। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। অনুকে কোলে নিয়ে হাঁটা ধরে গাড়ির দিকে। শ্বশুর বাড়ির সবার কথা অগ্রাহ্য করে নির্ঝর অনুকে নিয়ে বাড়ি চলে আসে। কান্নাকাটির ফলে অনুর বেশ মাথা ধরেছে, তাই অনু কথা না বাড়িয়ে বালিশ নিয়ে উঠে আসে তার জায়গায়, যে এ ঘরের মেঝেতে। নির্ঝর বারান্দায় বসে একটার পর একটা সিগারেট ধরাচ্ছে। অনু কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। নির্ঝরের পাশেই ছাই হয়ে পড়ে রয়েছে সায়ন আর অনুর চিঠিগুলো, তাদের মাঝে লিপিবদ্ধ কিছু ভালোবাসা। অনু কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে সে হুঁশ নেই। মেয়েটা বেঘোরে ঘুমাচ্ছিল, কিন্তু নির্ঝরের চোখে ঘুম নেই। ভালোবাসা নামক আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে নির্ঝরের হৃদয়। সকালে সূর্যের আলো চোখে পড়তেই অনু ধরফরিয়ে উঠে যায়। বিছানার দিকে সেদিক তাকিয়ে দেখে নির্ঝর নেই।
কোনো রকমে ওড়না জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিল অনু। হঠাৎই কাঁধে কারো গরম নিঃশ্বাসের অনুর হুঁশ ফিরে। অনু কারেন্টের শক খাওয়ার মতো দূরে ছিটকে পড়ে। নির্ঝর অবাক চোখে তাকিয়ে আছে। অনু ছলছল চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। আপনি কেন বোঝেন না আমি আপনাকে চাই না? আপনার প্রত্যেকটা স্পর্শ আমার কাছে বিষের মতো। নির্ঝর চোখ মুখ শক্ত করে উত্তর দেয়। সে তুমি চাও বা না চাও, তুমি আমার, শুধুই আমার। এটা বলে নির্ঝর রেগে ওখান থেকে চলে যায়। অনু অতীতের কথা ভাবতে থাকে। সেদিন অনু সায়নের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারপর নির্ঝরের সাথে অনুর বিয়ে ঠিক করা হয়। এ বিয়েতে অনুর কোনো মত ছিল না। বাড়ির সবাই একরকম ধরে বেঁধে অনুকে বিয়েটা দেয়। অবশ্য বিয়ের 2 দিন আগে অনুর সায়নের সাথে কথা হয়। সায়ন অনুকে নিয়ে পালাতে চায়। বিয়ের আগের দিনই অনু সায়নের বলা ঠিকানায় চলে তো আসে, কিন্তু সায়ন আসে না। অনু সারা রাত সেখানে অপেক্ষা করে, কিন্তু সায়ন আসে না। পরের দিন ভোরবেলা অনুর ভাই অনুকে খুঁজে নিয়ে এসেছিল। তবে ইতিমধ্যে সারা বাড়ি কথাটা ছড়িয়ে পড়েছে কনে নাকি পালিয়েছে। তবে এই গুজবে নির্ঝরের সাথে বিয়েটা ভাঙেনি। সায়নের হঠাৎ পরিবর্তনের কারণটা অনুর আজও অজানা। তার ধারণা হয়তো এর পেছনে তার ভাইয়ের কোনো হাত আছে। সে যে সায়নকে দু চোখে সহ্য করতে পারে না। তার নাকি প্রথম থেকেই নির্ঝরকে পছন্দ। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। প্রায় রাত গড়িয়ে ভোর হতে চলল। নির্ঝরের কোনো খবর নেই। অনুর মনে শুধু একটা কথাই ঘুরছে। এই লোকটা বারবার কি বলতে চাইছে এটা কি? অনু বারান্দায় পায়চারি করছে এমন সময় বাড়ির গেট দিয়ে একটা গাড়ি ভেতরে ঢুকছে। এটা নির্ঝরের গাড়ি। অনু একটু উকি ঝুঁকি মারতেই দেখে গাড়ির ড্রাইভিং সিটে একটা মেয়ে বসা। মেয়েটি নিজে গাড়ি থেকে নেমে নির্ঝরকে দরজা খুলে দেয়। নির্ঝরের ডান হাতে ব্যান্ডেজ। মেয়েটি নির্ঝরকে ধরে ধরে ভেতরে নিয়ে আসছে। নির্ঝর কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এই দৃশ্য দেখে অনুর কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। বাড়ির বেলটা বাজছে। অনু ছুট লাগায় দরজা খুলতে। অনু মেয়েটিকে ঘুরে ঘুরে দেখছে। কোথায় যেন দেখেছিল মেয়েটিকে, কিন্তু কিছুতেই মনে আসছে না। অনু রেগে বলতে থাকে, আপনার মতো চরিত্রহীন লোককে শুধুমাত্র ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। কথাগুলো বলেই অনু ঘর থেকে বেরিয়ে যায়। নির্ঝর আর সিমি দুজনেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা। সিঁড়ির সামনে অনু দাঁড়িয়ে আছে। নির্ঝরের হাতে পায়ে ব্যান্ডেজ দেখলে অনুর খুব ইচ্ছে করছে একবার নির্ঝরের কাছে এগিয়ে যেতে, কিন্তু নির্ঝরকে ওই মেয়েটা আর নির্ঝরের মা এমনভাবে ঘিরে রেখেছে যে অনু চাইলেও যেতে পারছে না। কেমন একটা সংকোচ কাজ করছে। একটু পরই নির্ঝর মেয়েটির হাতে ভর করে উঠে দাঁড়ায়। তারপর এগিয়ে আসে সিঁড়ির দিকে। অনু ভেবেছিল নির্ঝর হয়তো তার কাছেই এগিয়ে আসছে, কিন্তু এ কি কাণ্ড! নির্ঝর সেই নতুন মেয়ের হাত ধরে ঘরে চলে গেল। অনুর দিকে একবার তাকালেও না। তার ঠিক পাশেই যে একজন প্রাণী তার দিকে কৌতূহলী দৃষ্টিতে অপেক্ষা করছে, সেদিকে নির্ঝরের খেয়ালই নেই। নির্ঝর দিব্যি ঘরে চলে যায়। অনুও পেছন পেছন চলে গেল ঘরে। কি সর্বনাশ! ঘরের দরজাও বন্ধ করে রেখেছে। রাগে অনুর গা জ্বলছে। প্রথম দিনই বুঝেছিলাম এ লোকের চরিত্রে সমস্যা রয়েছে। না হলে কেউ প্রথম দিনই নিজের বউকে জোর করে? অনু গায়ের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে লাগলো। এই যে মিস্টার চরিত্রবান স্বামী, এবার দরজাটা খুলুন, আমিও দেখি আপনার ভালোবাসার বাহার। ভেতর থেকে কোনো সাড়া নেই। অনু তো দরজা ধাক্কিয়েই যাচ্ছে। লাথি ছাটা কিছু বাকি রাখেনি। পারলে তো কখন দরজা ভেঙে ফেলতো। কি হলো? ভেতরে কি এমন লীলা খেলা চলছে যে দরজা বন্ধ করতে হয়? অনু বারবার দরজা ধাক্কাচ্ছে। একটু পর সিমি দরজা খুলে দেয়। সিমি হলো সেই মেয়েটি। অনু রাগী দৃষ্টিতে সিমিকে এক পলক দেখে নেয়। সিমি মুচকি হেসে অনুকে বলে, কেমন আছো মিসেস চৌধুরী? অনু সিমির কথার উত্তর না দিয়ে সিমিকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর ভেতরে চলে যায়। অনু নির্ঝরকে কথাগুলো বলেই দমদম করে বেরিয়ে আসে ঘরের বাহিরে। এসে ছুট লাগায় ছাদে। আজকে জ্যোৎস্না রাত। অনুর বড্ড ইচ্ছে ছিল বরের সাথে জ্যোৎস্না বিলাস করবে। বর মানে তো সায়ন, কিন্তু অনু হাউমাউ করে কেঁদে দেয়। অনুর ইচ্ছে মতো কাছে, কিন্তু কার জন্য কাছে সে? সায়নের জন্য, নাকি সেই 2 দিনের স্বামীর জন্য? উত্তরটা অনু নিজেও জানে না, কিন্তু সে কাছে, প্রচণ্ড কাছে। একটু পরই কেউ একজন ধীর পায়ে অনুর দিকে এগিয়ে আসে।
অনুর কাঁধে হাত রাখতেই অনু বেশ ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। বাবা গো। কি হলো, ভয় পেলে বুঝি? নির্ঝর অনুর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। অনু নির্ঝরের দিকে তাকিয়ে ভেংসি কেটে দেয়। তাহলে শেষ হলো আপনার লীলা খেলা? কি বলছো এসব? বন্ধ দরজার পেছনে কি হয় তা আর আমায় বোঝাতে হবে না। অনু, তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন নয়। চুপ করুন, আপনার চরিত্র সম্পর্কে বোঝাতে আসবেন না আপনি আমায়। অনু, তোমার কি হিংসা হচ্ছে? একদমই না। নির্ঝর হাতের একটা আঙুল দিয়ে অনুর ঠোঁট জোড়া বন্ধ করে দেয়। নির্ঝর ধীর পায়ে অনুর একদম কাছে চলে আসে, এক হাতে অনুকে চেপে ধরে বুকের সাথে, তারপর কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। অনুর কেমন কেমন লাগছে। নির্ঝর আবার সিমি নামের মেয়েটির সাথে পরকীয়ায় জড়ালো না তো? বলা যায় না, লোকটার তো এমনিতেও চরিত্রের সমস্যা রয়েছে। ছাদ থেকে ঘরে ফিরে বিছানায় একপাশে পা ঝুলিয়ে বসে আছে অনু। নির্ঝরের কোনো খবরই নেই। সে সিমির সাথে দেখা করতে গেছে। সিমি ঘরে, মেয়েটা নাকি এই বাড়িতেই থাকবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নির্ঝর ঘরে ফেরে। অনু একই ভঙ্গিতে বসে আছে। নির্ঝর অনুর দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। কি হলো, ঘুমোবে না? অনু একবার নির্ঝরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। কি হলো? দেখুন মিস্টার চৌধুরী, আমি যেমন আপনার কোনো বিষয়ে নাক গলাচ্ছি না, তেমনি আপনিও আমার কোনো বিষয়ে নাক গলাবেন না, ঠিক আছে? মানে? অনু তেলে বেগুনে জ্বলে উঠল। ঢং! এতক্ষণ যেখানে ছিলেন সেখানেই থাকুন না, শুধু শুধু এইখানে কেন এলেন? নির্ঝর উঠে গিয়ে দরজার কাছে চলে যায়। অনুর রাগে ফুঁসছে। মিস্টার চৌধুরী, আপনি সত্যিই একজন চরিত্রহীন মানুষ। আপনার যদি ওই মেয়ের সাথেই বিশেষ কিছু ছিল, তাহলে শুধু শুধু আমাকে সায়নের থেকে আলাদা কেন করলেন? নির্ঝর ধপ করে দরজাটা বন্ধ করে দেয়। তারপর অনুর কাছে এগিয়ে এসে অনুর হাতের কবজি ধরে টেনে ধরে। সব কথায় শান শান করো কেন? লজ্জা করো না অন্যের বউ হয়ে পরপুরুষের নাম নিতে? না, করে না, কারণ আমি কোনোদিন আপনাকে... কথার মাঝখানে অনু কেঁদে দেয়। নির্ঝর অনুর হাত ছেড়ে দিয়ে বারান্দায় হাঁটা ধরে। আজকাল অনুকে নিয়ে নির্ঝর বড্ড দ্বন্দ্বে আছে। নির্ঝরের ধারণা ছিল অনু হয়তো একটু একটু করে নির্ঝরের কাছে আসবে, ভালোও হয়তো বাসবে। কিন্তু যত দিন যাচ্ছে হিতে বিপরীত হচ্ছে। সায়ন নামটা যেন কেউ অনুর হৃদয়ে একেবারে খোদাই করে লিখে দিয়েছে। নির্ঝর একটা সিগারেট ধরায়, তারপর ডুব দেয় অতীতে। সেদিন ছিল শুক্রবার। নির্ঝর যখন বুয়েটে চান্স পেল, তখনই দীর্ঘ অ্যাডমিশন নামক জার্নির ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য পাড়ি জমায় সমুদ্র সৈকতে। নির্ঝর একাই ঘোরাঘুরি করতে ভালোবাসত। সমুদ্র বরাবরই নির্ঝরের বড্ড প্রিয় ছিল। সেদিন নির্ঝর সূর্যোদয় দেখার জন্য সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে। তখনও আলো তেমন ছড়ায়নি, সবে সূর্য মামা পূবের আকাশে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎই নির্ঝরের চোখ যায় দূরে, অনেক দূরে একটা কিছু ঢেউয়ে ভেসে যাচ্ছে। কাছে যেতেই দেখে একটা মেয়ে পানিতে বেশ নাগানি চুবানি খেয়ে বাড়ির উপর পাড়ে রয়েছে। তখন আকাশে সূর্য উঠতে শুরু করেছে। নির্ঝর মেয়েটির মুখের উপর থেকে চোখ সরাতেই সূর্যের আলো সরাসরি মেয়েটির মুখের উপর পড়েছে। মেয়েটিকে প্রথম দেখে নির্ঝরের বুকের বাঁ পাশটা ধক করে ওঠে। জীবনের প্রথম ভালো লাগা হয়তো ভালোবাসা। নির্ঝর মেয়েটির নাকে হাত দিয়ে দেখে মেয়েটি বেঁচে আছে। আশেপাশে তাকিয়ে দেখে না আশেপাশে কেউ নেই। তাহলে কি মেয়েটি একাই এসেছিল সমুদ্রে? হতে পারে, এত ভাবার সময় নেই। তারপর ঝটপট করে তুলে নেয়, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে দেয়। তখন অবশ্য তার জ্ঞান ছিল না। বেশ কিছুক্ষণ পর নির্ঝর মেয়েটির কেবিন থেকে একটু বাহিরে বেরিয়ে যায় ডাক্তারের খোঁজে। তখন অবশ্য মেয়েটি বেঘরে ঘুমোচ্ছে। বাহির থেকে ফিরে এসে মেয়েটিকে আর দেখা হয়নি নির্ঝরের। কোথায় সে? গোটা হাসপাতাল খুঁজেও পায়নি নির্ঝর। সে নাকি জ্ঞান ফিরতেই কোথাও চলে গিয়েছে। তারপর গোটা সমুদ্র সৈকত খুঁজেও মেয়েটির কোনো খবর পায়নি নির্ঝর। সেই মেয়েটি ছিল আজকের অনু। নির্ঝর মুচকি হেসে সিগারেটটা ফেলে দিয়ে হাঁটা ধরে ঘরের দিকে। অনু গুটিসুটি মেরে আতশোয়া হয়ে বিছানায় শুয়ে আছে। নির্ঝর অনুর পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর অনুর গলায় নাক ডুবিয়ে দেয়। সেদিন নির্ঝর ভেবেছিল মেয়েটি হয়তো ক্ষণিকের জন্য তার বুকের বাঁ পাশটা এক তীর বিঁধে দিয়ে গেছে। সেই তীরে ক্ষতবিক্ষত হয়েছিল নির্ঝরের হৃদয়। নির্ঝর তখন হাড়ে বুঝে গিয়েছিল ভালো লাগা কি। নির্ঝর চুপ করে অনুর দিকে তাকিয়ে আছে।
শুনুন, ভালো করে শুনে রাখুন। যদি আবার আমার কাছে আসার চেষ্টা করেন তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নির্ঝর এখনো একই ভঙ্গিতে বসে আছে। অনুদিকে তাকিয়ে নির্ঝর বলতে শুরু করে। জানো অনু, সায়ন তোমাকে চায়, খুব করে চায়, তবু তোমাকে ভালোবাসে না। ও শুধু তোমাকে চায়, তবে ভালোবাসে না। কথাগুলো বলেই নির্ঝর দাঁড়িয়ে যায়। অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। অনুর চোখ যায় নির্ঝরের হাতের দিকে। নির্ঝরের যে হাতটায় ব্যান্ডেজ করা ছিল সে হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। অনু কোনো রকমে বিছানা থেকে উঠে নির্ঝরের কাছে গিয়ে নির্ঝরের হাতটা ধরতেই নির্ঝরের হাত সরিয়ে নেয়। দেখুন নির্ঝর, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। পড়ুক, তাতে তোমার কি? কিছু না, তবে আমি এতটা অমানবিক না আপনার মতো। অনু দ্রুত গিয়ে নির্ঝরের হাতে আবার ব্যান্ডেজ করিয়ে দেয়। এরকম সময় হঠাৎই নির্ঝরের ফোনটা বেজে ওঠে। অনু উঠে গিয়ে ফোনের কাছে যেতেই দেখে ফোনের স্ক্রিনে সায়ন নামক ওই স্পষ্ট নামটা দেখা যাচ্ছে, সাথে সায়নের নাম্বারটা। এই নাম্বারটা কি ভুল যায়? অনু কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে সায়নের গলা। বেশ উত্তেজিত লাগছে সায়নকে। হ্যালো নির্ঝর। হ্যালো, হ্যালো। অনুর চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। এতদিন পর সে শুনতে পাচ্ছিস না? আমি সায়ন বলছি নির্ঝর। এবার আর অনু চুপ করে থাকতে পারেনি, একেবারে হু হু করে কেঁদে দেয়। নিজের অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে। অনু কাঁদছে। অনু অস্পষ্ট স্বরে বলে ওঠে। সান, তুমি? আমি অনু। নিঝর অনুর মুখে সান নামটা শোনা মাত্র উঠে গিয়ে চো মেরে অনুর কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। অনু এখনো কেঁদেই যাচ্ছে। নিঝরের হাত থেকে বারবার ফোনটা কাড়ার চেষ্টা করছে সে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে অনু। আকাশে একটা চাঁদ উঠেছে, সে চাঁদের বড্ড আলো। আমার খুব ইচ্ছে করছে তোমাকে ছুঁয়ে দিতে, তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না পোহাতে, কিন্তু তুমি? বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট ধরা ছিল নির্ঝর। অনু বারবার সায়নের কথা জানতে চাইছে, কিন্তু অনুকে দেওয়ার মতো কোনো উত্তরে নির্ঝরের কাছে নেই। যা আছে তা অনুকে জানাতে চায় না নির্ঝর। বেশ বেলা করেই অনুর ঘুম ভাঙে। রাতে কান্না করতে করতে কখন ঘুমিয়েছে তা মনে নেই। কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে সোফায় পাশাপাশি নির্ঝর আর সিমি বসে আছে। দুজন বেশ হাসাহাসি করছে। বারবার সিমি নির্ঝরের গায়ে ঢলে ঢলে পড়ছে। নির্ঝরও তেমন অনু আর চোখে দুজনকে দেখছে। অনু কেন যেন বেশ রাগ হচ্ছে। চরিত্রহীন লোক কোথাকার। অনু রাগে দুমদুম করতে করতে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে অনুর শাশুড়ি রান্না করছে। অনুকে রান্নাঘরে দেখে উনি একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ভদ্রমহিলা কেন যেন অনুকে একেবারে সহ্য করতে পারে না। আন্টি, আমি হেল্প করি। অনুর শাশুড়ি একবার অনুর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আন্টি না, এই বাড়ি তোমার না, এই রান্নাঘর, এ বাড়িতে তোমার সীমানা কেবল নির্ঝরের ঘর পর্যন্তই। অনু ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। ও শাশুড়ির জাতিটাই এরকম, বউদের দুই চোখে সহ্য করতে পারে না। কিন্তু আমি করেছিটা কি? অনু দুমদুম করে রান্নাঘর থেকে চলে যায়। অনু সিঁড়ি বেয়ে ওঠার সময় নির্ঝর আর সিমিকে আর চোখে দেখছে। হুট করে হোঁচট খেয়ে অনু হুমড়ি খেয়ে পড়ে যায়। আহ! অনুর দিকে তাকাতেই দেখে অনু মেঝেতে পায়ে হাত দিয়ে বসে আছে। নির্ঝর বসা থেকে উঠে চুট লাগায় অনুর কাছে। অনু পায়ে হাত দিয়ে সিঁড়ির কাছে বসে আছে। দেখি কোথায় লেগেছে। নো নিড, সরুন। স্টুপিডের মতো কথা বলা বন্ধ করো। বললাম তো লাগবে না। নির্ঝর অনুর দিকে রাগী চোখে তাকিয়ে সোজা অনুকে কোলে তুলে নেয়। অনু বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু নির্ঝর করে দূরে হাঁটা ধরে ঘরের দিকে। নির্ঝর তখন অনুকে বিছানায় শুইয়ে দিয়ে অনুর পায়ে ঔষধ লাগাতে ব্যস্ত। সিমি সরাসরি নির্ঝরের ঘরে ঢুকে যায়। তারপর নির্ঝরের হাত ধরে টানতে থাকে। নীর, বাইরে চল। নির্ঝর অবাক চোখে সিমির দিকে তাকিয়ে আছে। অনু তোর রাগে জ্বলে যাচ্ছে। অনু মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সিমি নির্ঝরকে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। নীর, ও তো সায়নের প্রেমিকা অনু। কি নীর, তুই অনুকে কেন বিয়ে করলি? মানে? নির্ঝর, অনু তো। তুই ওকে কেন বিয়ে করলি? ও নীর, তুই জানিস না সায়ন ওকে কেন বিয়ে করেনি? সিমি প্লিজ। সিমি অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। সিমি, শাইন শুধু অনুর ভালোগুলোকে ভালোবেসেছে,
সে ভালোগুলোর মাঝে যে খারাপটা রয়েছে তা সায়ন মানতে পারেনি, কিন্তু আমি অনুর ভালো মন্দ সব দিকেই ভালোবাসি। অনু সায়নকে ভালোবাসত, তাই হাজার চাওয়া সত্ত্বেও কখনো অনুর সামনে দাঁড়ায়নি। কিন্তু যখন সায়ন ওকে দরজার দিকে তাকাতেই দেখে অনু দাঁড়িয়ে আছে, কৌতূহলী আর রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝর তখন সিমির দুই বাহু ধরে দাঁড়িয়ে আছে। অনুকে দেখে নির্ঝর সিমিকে ছেড়ে দেয়। কথায় কথায় নির্ঝর কখন সিমির এত কাছে চলে এসেছে বুঝতেও পারেনি। সিমি অনুকে দেখে সেখান থেকে চলে যায়। অনু নির্ঝরের দিকে এগিয়ে এসে বলতে শুরু করে, আপনি সত্যি একজন চরিত্রহীন পুরুষ। যদি ওই মেয়ের সাথে আপনার কিছু থেকেই থাকে, তাহলে শুধু শুধু আমায় জোর করে বিয়ে করে আমার জীবনের ভালোবাসা দুটোকেই কেন এভাবে শেষ করে দিলেন? নির্ঝর অনুর দিকে তাকিয়ে আছে, বোধহয় সে কিছুই শোনেনি, কিন্তু অনুর ছলো ছলো চোখ। তারপর নির্ঝর অনুকে শক্ত করে ধরে নির্ঝর ছাড়ুন, লাগছে। নির্ঝর অনুর হাতটা পেছনে পেঁচিয়ে রেখেছে। অনু, কি পাগলামো হচ্ছে এসব? বলেছি না তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। অনু বাহিরে সিমি আর নির্ঝরকে একসাথে দেখে ঘরে এসে ব্যাগপত্র গোছাতে থাকে। অনেক হয়েছে, এই বাড়িতে অনু আর এক মুহূর্ত থাকবে না। কিন্তু নির্ঝর এসে অনুকে আটকে দেয়। নির্ঝর, দেখুন নির্ঝর, ছাড়ুন আমাকে। আমি আপনার মতো চরিত্রহীন লোকের সাথে থাকতে চাই না। কথাগুলো বলতে বলতে অনু ছটফট করছে, বারবার ছোটার চেষ্টা করছে নির্ঝরের হাত থেকে। এক চোর লাগাবো। এত রাতে কি নাটক শুরু করেছো? কোথায় যাবে তুমি? আমার বাড়ি। আপনার মতো চরিত্রহীন লোকের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। দয়া করে আপনি আপনার এক্স অর প্রেজেন্ট গার্লফ্রেন্ড নিয়েই থাকুন। আমি আমার বাবার কাছে চলে যাব। নির্ঝর অনুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তারপর অনুকে বিছানায় চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু নির্ঝরকে ইচ্ছে মতো ধাক্কাচ্ছে, কিল ঘুষিও মারছে, কিন্তু নির্ঝরকে এক চুল নাড়াতে পারছে না। একটা সময় নির্ঝর অনুকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তুমি চাও বা না চাও, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমাকে ছাড়া এক পাও বাড়ির বাইরে দিয়ে দেখো, ঠ্যাং ভেঙে ঘরে ফেলে রাখবো, তবুও কোথাও যেতে দেবো না। কথাগুলো বলেই নির্ঝর হাঁটা ধরে। অনু বিছানায় গুটি গুটি গুটিসুটি মেরে বসে আছে। নির্ঝর কি মনে করে আবার ফিরে আসে। অনুর সামনে হুট করে হাঁটু গড়ে বসে অনুর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলতে শুরু করে, সৌমিতা আমার খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকে আমরা এক স্কুলে পড়তাম, আর সেখান থেকে আমাদের বন্ধুত্ব। সৌমিতাকে আমি ছোট্ট করে সেমি বলি। সে ছোট্টবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছে। সেমি, আমি আর যাই হোক, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নেই আমাদের মাঝে, আমরা জাস্ট ফ্রেন্ড। কথাটা বলেই নির্ঝর অনুর হাতে একটা চুমু এঁকে দেয়। তারপর উঠে দাঁড়ায়। নির্ঝর এক দৃষ্টিতে অনুর চোখের দিকে তাকিয়ে আছে। অনুও ছলো ছলো চোখে নির্ঝরের অনু, আমার জীবনের প্রেম বলো আর ভালোবাসা বলো, তা একবারই এসেছে, আর সে একজন হলে তুমি। তুমি ছাড়া না অন্য কেউ কখনো আমার মনে ছিল, না কেউ কখনো আসবে। অনু, বড্ড ভালোবাসি তোমায়। কথাটা বলেই নির্ঝর বারান্দার দিকে হাঁটা ধরে। বড্ড তার সিগারেটের তেষ্টা পেয়েছে। চেন স্মোকারদের এই এক বিশাল বিপদ। একটু পর পর সিগারেটের নেশা মাথায় চড়ে বসে। তবে নির্ঝর চেন স্মোকার হলেও সিগারেটের নেশা তাকে যতটা ঘায়েল করতে পারেনি, তার চেয়ে বেশি ঘায়েল করেছে অনুর নেশা। অনুর বলা কথা, চলা ফেরা, হাসি, দুষ্টামি সব নির্ঝরকে বারবার ঘায়েল করছে। অনু এতক্ষণ কাঁদছিল, কিন্তু নির্ঝরের বলা শেষ কথাগুলো কানে আসতেই ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটে উঠল। কি জানি কি আছে নির্ঝরের সেই ভালোবাসি কথাটা। এতদিন নির্ঝরের কথাটা অসহ্য লাগলেও এখন বেশ ভালোই লাগে। জানালার পাশে বসে আছে সায়ন। বারবার নির্ঝরের ফোনে ফোন করছে, কিন্তু গতকাল হঠাৎই ফোনটা কাটার পর প্রত্যেকবারই নির্ঝরের ফোনটা সুইচ অফ বলছে। সায়নের মাথাটা হ্যাঁ হয়ে আছে। কাল যখন নির্ঝরকে ফোন করেছিল তখন কোনো একটা মেয়ে ফোন ধরেছিল। গলাটা বড্ড চেনা চেনা লাগছে সায়নের কাছে। হঠাৎই নেটওয়ার্ক প্রবলেম, তাই ভালো মতো কিছু শোনা যাচ্ছিল না। সায়নের কেন যেন মনে হচ্ছে ওটা অনুর গলা ছিল, কিন্তু নির্ঝরের ফোনে অনু কি করে আসবে? অনু গোসল করে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎই নির্ঝর কোথা থেকে এসে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। ব্যাস, অনু তো রেগে মেগে আগুন। এসব ঢং আমার ভালো লাগে না। অনু নির্ঝরের থেকে একটু দূরে সরে যেতেই নির্ঝর অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এখন নির্ঝরের হাতটা অনুর নাভি বরাবর চলে গেছে।
তবে এখন আর অনুর আগের মতো অসহ্য লাগে না, বরং অন্যরকম ভালো লাগা কাজ করে, একেবারেই অন্যরকম। মাঝে মাঝে তো ভালো লাগা মন্দ লাগা সব মিলেমিশে এক হয়ে যায়। নির্ঝর নিজের ইচ্ছা মতো অনুর পেটে হাতটা স্লাইড করছে, আর অনু চোখ বন্ধ করে আছে। নির্ঝর অনুর ঘাড়ে থুতনি লাগিয়ে আয়নায় অনুর প্রতিবিম্ব দেখছে। নির্ঝরের দৃষ্টি অনুর গোলাপি ঠোঁটে আটকে আছে। নির্ঝর অনুকে নিজের দিকে ঘুরিয়ে অনুর ঠোঁটের দিকে এগোতে হঠাৎই সিমির আগমন ঘটে। সিমিকে হুট করে ঘরে ঢুকতে দেখে নির্ঝর অনু দুজনেই চমকে যায়। অনু এরকম নির্ঝরের কাছ থেকে ছিটকে দূরে সরে যায়। সিমি হতভম্বের মতো দাঁড়িয়ে আছে, যেন সে হঠাৎই খুব বড় সড়ো ধাক্কা খেয়েছে। বড্ড ভুল সময় চলে এসেছি মনে হয়। নির্ঝর কি বলবে বুঝতে পারছে না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বোধহয় খুব লজ্জা পেয়েছে, নয়তো অন্য কিছু। অনুই বলে ওঠে, ইয়ে মানে না না, সরি। সরি কেন বলছো? আসলে আগে কখনো এ ঘরে ঢোকার জন্য নক করার প্রয়োজন পড়েনি, তবে এখন থেকে পড়বে সেটা বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, সরি গাইস, ক্যারি অন। কথাগুলো বলেই সিমি সেখান থেকে চলে যায়। অনুর কেন যেন খুব হাসি পাচ্ছিল, রাজ্য জয়ের হাসি, যেন সে গোটা রাজ্যটাকেই জয় করে ফেলেছে। না না, সিমির মুখটা দেখে অনুর খুব হাসি পাচ্ছে, কিন্তু কেন? অনু নিচে চলে যায়। সেই দুপুরে অনু ঘরে ঢুকেছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে গেল, আর ঘরের বাহিরে বের হয়নি অনু। এতটা সময় অনু নির্ঝরের কাছেই ছিল। অনু নিচে নামতেই দেখে নীরা সোফায় পা তুলে বসে আছে। অনুকে দেখে নাক ফুলিয়ে বলতে থাকে, ভাবি, সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। কই, তুমি তো নিচেই নামো না। অনু মুচকি হেসে নীরার পাশে গিয়ে বসে পড়ে। ননদিনী গো, আমি তো জানতাম না তুমি এসেছো। জানলে তো গোসল টোসল বাদ দিয়ে ছুটে তোমার কাছে চলে আসতাম। ওয়েট ওয়েট, এই বিকেলবেলা গোসল কি ব্যাপার? অনেক ব্যাপার আছে, তবে তোমায় বলা যাবে না। কথাটা বলে অনু হেসে দেয়। হুম, বলে কি আর বুঝবে? 2 দিন পর তোমারও দিন আসছে। বিকেলের দিকে নির্ঝর রুমে আসে এবং অনুকে বলে, অনু, তৈরি হয়ে নাও। মানে? মানে আমরা এখন বেরোবো। কিন্তু কোথায়? তোমার বাসায়। এমনি তোমাকে 3 দিনের জন্য তোমার মার কাছে দিয়ে আসবো। 3 দিন পর আবার নিয়ে আসবো। কিন্তু কেন? 2 দিন পরই তো নীরার হয়তো আগ্ধ হয়ে যাবে। আমি থাকবো না। না, তুমি থাকবে না। আমি যাব না। নির্ঝর রাগী চোখে অনুর দিকে তাকিয়ে বেশ ঝাঝালো গলায় বলে ওঠে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি গাড়িতে অপেক্ষা করছি। 5 মিনিটের মধ্যে তোমাকে গাড়িতে দেখতে চাই। কথাটা বলেই নির্ঝর দমদম করে বেরিয়ে চলে যায়। অনু নীরা দুজনেই মন খারাপ করে বসে আছে। নির্ঝর এমন করছে কেন? আপনি খুব বাজে একটা লোক, মিস্টার নির্ঝর চৌধুরী। গাড়িতে মুখ গোমরা করে বসে আছে অনু। নির্ঝর ড্রাইভ করছে। অনু তো তখন থেকেই নির্ঝরকে যা নয় তাই বলে যাচ্ছে, কিন্তু তাতে নির্ঝরের কোনো প্রতিক্রিয়া নেই। সে তো চোখ মুখ লাল করে বসে আছে। নির্ঝরের গাড়িটা অনুদের বাড়ির সামনে গিয়ে থামে। নির্ঝর গাড়ি থেকে নেমে অনুর সামনে দরজাটা খুলে দিয়ে অনুকে গাড়ি থেকে নামিয়ে দেয়। নামো। না, নামবো না। অনু নির্ঝরের দিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে নেয়। নির্ঝর রেগে গিয়ে অনুর হাত ধরে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। অনু তো রেগে মেগে আগুন। নির্ঝরের হাতে একটা খামচি দিয়ে বলতে শুরু করে, আপনি একটা লুচুক গন্ডার, বদমেজাজি, হাতি, ছাগল, সব 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 আপনি। চুপ। ইউ চুপ। আমি নীরার বিয়েটাই দেখতে পারলাম না। তুমি নীরার আগুতে থাকতে পারবে না, তোমার কষ্ট হবে। আমি চাই না তুমি কষ্ট পাও। কেন? কেন হবে আমার কষ্ট? জানি না, যাও তুমি বাড়িতে, আমি পরে এসে তোমাকে নিয়ে যাব। কথাগুলো বলেই নির্ঝর পেছনে হাঁটা ধরে। আপনি খুব বাজে মিস্টার চৌধুরী। আপনার থেকে সায়ন। নির্ঝর একবার অনুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে চড়ে বসে। অনু বোকার মতো দাঁড়িয়ে আছে। নির্ঝর আর একবারও পেছনে না ফিরে চলে যায়। অন্যদিন নির্ঝরের সামনে সায়নের কথা বললে রেগে যেত, কিন্তু আজ নির্ঝরের চোখে কোনো রাগ ছিল না। কি জানি কি ছিল ওই দুই চোখে, যা ছিল তা নীরার বোঝার বাহিরে। অনু বাড়ির ভেতরে আসতেই সবাই অনুকে দেখে অবাক। সবাই তখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। অনুর মা অনুর দিকে এগিয়ে আসে। কিরে, তুই এত বড় সন্ধ্যাবেলা এভাবে? কি হয়েছে? জামাই কোথায়? আসেনি বাড়িতে? বাড়িতে কি হয়েছে? অনু আবার কোনো কাণ্ড বাঁধাসনি তো?
অনু মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তোমার দেখছি আমাকে নিয়ে অনেক প্রশ্ন। তোমার বা তোমাদের কোনো প্রশ্নের উত্তরই আমি দেব না। মানে? মানে সব প্রশ্ন তোমার জামাইকে করো, সেই আমাকে রেখে গেল। কেন রেখে গেল জানি না, তাই তোমরা তাকেই প্রশ্ন করো, হয়তো তোমাদের বলবে আমাকে রেখে যাওয়ার কারণটা। অনুর বাবা এত সময় অনুর কথা শুনছিল, এবার বলতে শুরু করে। নির্ঝর এসেছিল অথচ আমাদের জানায়নি, বাড়ির দরজা থেকে ঘুরে চলে গেল। তুই তাকে ভেতরে আসতে বললি না? প্রয়োজন বোধ করিনি তাই। কথাগুলো বলেই অনু চলে যায় নিজের ঘরে। চোখ দুটো ছলছল করছে। নির্ঝর তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, এই নাকি স্বামী? আজ দুদিন হলো নির্ঝরের সাথে অনুর কথা হয়নি। নির্ঝর একটি বারের জন্য অনুকে ফোন করেনি, অনুও ফোন করার প্রয়োজন বোধ করেনি। যে কথা বলতে চায় না তাকে জোর করার প্রয়োজন নেই। অনু বারান্দায় চা হাতে দাঁড়িয়ে আছে, মনটা যে বড্ড খারাপ। বোধ হয় এই আজকেই নিরারাত। ইস, যদি থাকতে পারতাম। অনুর বুকে বড্ড অভিমান জমেছে নির্ঝরের ওপর। একেই তো এভাবে রেখে গেল, তার উপর একটি বারও খবরও নিল না। অনু কি মনে করে ফোনটা হাতে নিয়ে নির্ঝরকে ফোন করে। একবার রিং হয়ে কেটে যায়, দ্বিতীয়বার রিং হতে রিসিভ করে। অনু কথা বলতে যাবে, তার আগেই অপর প্রান্ত থেকে মেয়েরই কণ্ঠ ভেসে আসে। হ্যালো। অনু বাকরুদ্ধ, এত সিমির গলা। সিমি তুমি? নির্ঝর কোথায়? কে? অনু? নীর তো ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। ও, রাখছি। অনু ফোনটা কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে মারে। খুব রাগ হচ্ছে, ভীষণ রাগ। রাগে গা জ্বলছে। এই মেয়েটা যেমন লুচু, আবার বরটাও তেমন লুচু। আচ্ছা, সত্যি কি সিমির সাথে নির্ঝরের কোনো সম্পর্ক আছে? এই লুচু ব্যাটার সাথে যদি সিমি না 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 তখন আমার কি হবে? আজকাল অনু বড্ড বেশি নির্ঝরকে নিয়ে ভাবে। অনু রাগে গজগজ করতে করতে বাড়ি চলে আসে। সকালে সিমির সাথে কথা বলার পর কি মনে করে অনু একা একাই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হঠাৎই চোখে পড়ে রাস্তায় নির্ঝরের গাড়ি। গাড়ির দিক ভালো করে লক্ষ্য করতেই অনুর চোখে পড়ে নির্ঝর সিমির হাতে গোলাপি রঙের হাওয়াই মিঠাই দড়িয়ে দিচ্ছে, আর সিমি অন্যরকম দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। ব্যাস, একেই তো অনু মাথা গরম ছিল, এ দৃশ্য দেখার পর যেইটুকু বাকি ছিল তাও গরম হয়ে গেল। অনু বাড়িতে ঢুকতেই দেখে নিরাজ সোফায় ঘুমিয়ে আছে। বাড়ির কাজের লোক দরজা খুলে দিয়েছে। অনু আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই বোধহয়, সবাই দুপুরের খাবার খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। অনু কোনো কথা না বলে সোজা ঘরে চলে যায়। ইমিগ্রেশন ক্রস করে বিমানবন্দরের অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে আসছে সায়ন। যদিও আরও দুদিন আগে তার বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু বিদেশের পাঠ চুকিয়ে দেশে আসতে দেরি হয়ে গেল। আবহাওয়া ভালো থাকায় প্লেনে 1 ঘন্টা আগে দেশে ল্যান্ড করেছে। সায়নকে নিতে সায়নের খালাতো ভাই নির্ঝর আর বেস্ট ফ্রেন্ড সিমি আসছে, তবে 2 ঘন্টা পর। সায়ন ইচ্ছে করেই সবাইকে 2 ঘন্টা পরের ফ্লাইটের কথা বলেছিল, না হলে ওরা জোর করেই সায়নকে ধরে বাড়ি নিয়ে যেত। গতকালই সায়নের বোন সায়নকে ফোন করে জানিয়েছে অনু নাকি বাড়ি চলে এসেছে, মানে অনুর বর নাকি অনুকে রেখে গেছে। তাই সায়নও সোজা বাড়ি চলে যাচ্ছে। অনুর সাথে অন্তত একবার দেখা করা খুব জরুরি। নিজের দোষে মেয়েটাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে সে, তবে আর কোনো ধোঁয়াশা নয়। এবার সায়ন সরাসরি অনুকে সব সত্যি বলবে, কেন সে অনুর সাথে এমন করেছিল। শুধু যে সত্যি বলবে তা নয়, অনু যদি চায় সব অতীত ভুলে গিয়ে অনুকে নিজের করে নেবে সে। অনুকে নিয়ে এই দেশ ছেড়ে, এই পরিচিত সব কিছু ছেড়েই চলে যাবে। কিন্তু অনু কি ক্ষমা করবে আমাকে? করবে। অনু তো আমায় ভালোবাসে। আমি চাইলে অনু সব ছেড়ে চলে আসবে আমার কাছে। এরকম কিছু চিন্তা ভাবনা নিয়ে সায়ন গাড়ি করে রওনা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে। নির্ঝর আর সিমি বেশ অনেকটা সময় বিমানবন্দরে অপেক্ষা করেছে, সায়নের কোনো খবরই নেই। পরে অবশ্য খালামণি ফোন করে বলে দিয়েছে সায়ন নাকি একাই বাড়ি চলে গেছে, তাই আর অপেক্ষা না করে নির্ঝরও বাড়ি চলে এসেছে। নির্ঝর হুট করে উঠতে যাবে, তখন হঠাৎই কেউ একজন নির্ঝরের মুখে বালিশ চাপা দিয়ে দেয়। হুট করে এমন কাণ্ডে নির্ঝরের দম বন্ধ হয়ে আসে। নির্ঝর গায়ে সব শক্তি দিয়ে ধাক্কা মারে, অপর পক্ষ ধোপ করে মেঝেতে পড়ে যায়। ঘুমা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। আমাকে মেরে ফেললো গো। কে কোথায় আছো গো? অনুর এমন চিৎকারে নির্ঝর দম নেওয়ারও সময় পায় না। অনুকে
হঠাৎ এভাবে দেখে ভূত দেখার মতো চমকে যায় নির্ঝর। তুমি তুমি কখন এলে? কেন, আমি আসাতে সমস্যা হবে বুঝি? মানে? মানে আবার কি? আমি থাকলে আপনার পিড়িতে সিমির সাথে ডুবে ডুবে জল না না ও হাওয়াই মিঠাই খাওয়া হবে না। তাই তো আমাকে বাড়ি রেখে এসেছেন, তাই না? অনুর রাগে দাঁত কড়মড় করছে। নির্ঝর অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে। কি হলো, আমায় তুলুন। দেখতে পাচ্ছেন আমি ব্যথা পেয়েছি, উঠতে পারছি না আমি। সিমি হলে তো। নির্ঝর ঝটপট গিয়ে অনুকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় শুইয়ে দিয়ে অনুর উপর শুয়ে পড়ে। তুমি কখন দেখলে আমি সিমিকে হাওয়াই মিঠাই কিনে দিয়েছি? কেন, কি ভেবেছিলেন লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাবেন? না না, খাওয়াবেন আর আমি দেখতে পারবো না? সরুন, সরুন তো সরুন। আপনার সিমির কাছে যান। আমার কাছে কেন এসেছেন আপনি? নির্ঝর পেছন ফিরে চলে আসতেই অনু নির্ঝরকে পেছন থেকে জড়িয়ে ধরে। নির্ঝর অনুকে সামনে ঘুরিয়ে কোলে তুলে নেয়, তারপর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আজ আকাশে অনেক বড় চাঁদ উঠেছে, হালকা বৃষ্টি, একটু শীত শীত আবহাওয়া, ওয়েদারটা বেশ রোমান্টিক। জানো তো, এমন ওয়েদারের বর বউরা মধুচন্দ্রিমায় যায়। তুমি যাবে আমার সাথে মধুচন্দ্রিমায়? অনু লজ্জায় লাল গোলাপি হয়ে গেছে। বোধহয় আজ আমাদের ফের ফুলচর্চা হবে। অনু নির্ঝরের কথায় বেশ লজ্জা পেয়ে গেছে। কি জানি আজকাল নির্ঝরকে তো আর আগের মতো খারাপ লাগে না। নির্ঝরও আগের মতো নেই। তবে এটা কি ভালোবাসা, নাকি শুধুই সস্তা আবেগ, নাকি এটাকে শুধুই মানিয়ে নেওয়া বলে? কি জানি, এর কোনো অর্থই অনুর মাথায় ঢুকছে না। অন্যদিকে সায়নের ঘরে বারান্দার গ্রিলে বেশ কয়েকটা বাড়ি দিয়েছে সায়ন। হাট করে রক্ত পড়ছে, তবুও রাগটা কমছে না। সায়ন স্বভাবত বেশ শান্তশিষ্ট, তবে রেগে গেলে নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না তার। রাগে গ্রিলে আরও কয়েকটা বাড়ি দেয় সায়ন। পাশেই সিমি আছে, তবুও কিছু বলছে না, বাধাও দিচ্ছে না। চুপটি করে সায়নের কাণ্ড দেখছে সে। সায়ন রক্তবর্ণ চোখে সিমির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়। নির্ঝর এরকম একটা নোংরা প্ল্যান করলো, তুই জেনে শুনে আমাকে আগে কিছুই বলিসনি কেন? সায়ন, বিশ্বাস কর, আমি আগে কিছুই জানতাম না। আমি তো রিসেন্টলি এসব জেনেই তোকে দেশে ফিরে আসতে বললাম। আর নির্ঝর অনুকে পাওয়ার জন্য এরকম কিছু করবে তা আমার কল্পনার বাইরে। বিশ্বাস কর সায়ন, নির্ঝর যেদিন জেনেছিল অনুর সাথে তোর সম্পর্ক আছে, সেদিন নির্ঝর দমে গেছিল। আমি ভেবেছিলাম নির্ঝর হয়তো অনুকে ভুলে যাবে, কিন্তু অনুকে পাওয়ার জন্য নির্ঝর যে এত কিছু করবে তা যদি জানতাম। সায়ন শুধু রাগে ফুঁসছে। এয়ারপোর্টে সায়নকে না পেয়ে নির্ঝর বাড়ি চলে এলেও সিমি কাজের নাম করে সরাসরি সায়নের বাড়ি চলে আসে। সায়নকে এখন তার প্রয়োজন, তাই তো সবার আড়ালে সায়নকে এত কিছু বলতে এসেছে সিমি। সায়নকে রাখতে দেখে সিমি জ্বলন্ত আগুনে আরেকটু ঘি ঢেলে দিল। সায়ন, আমার মনে হয় অনুর ওই রিপোর্টটাও মিথ্যে। হয়তো আন্টিকে অনুর বিরুদ্ধে রাগানোর জন্য নির্ঝরই ওই ফলস রিপোর্টটা বানিয়েছে। আফটার অল ওই নার্সিংহোমটা তো নির্ঝরের ফ্রেন্ডের। সায়ন একটু চুপ হয়ে গেল। আগের দিন হঠাৎই অনু সিঁড়ি থেকে পড়ে যায়, পেট ব্যথায় বারবার ছটফট করতে থাকে। সায়ন কোনো তাল না পেয়ে নির্ঝরকে ফোন দেয়। নির্ঝরই তো সেদিন অ্যাম্বুলেন্সে পাঠিয়েছিল। তারপর তো ওই রিপোর্ট, ওরকম একটা ঘটনা সব কেমন তালগোল পাকিয়ে দিল। অনুর ব্যাপারে ওরকম একটা কথা জানার পর সায়নের মা আর একটি মুহূর্ত সায়নকে হাসপাতালে থাকতে দেয়নি। বিয়েটা ভেঙে দিয়ে সায়নকে নিয়ে চলে আসেন তিনি। কসম টসম দিয়ে সায়নের মুখও বন্ধ করে দেয়। তবে সেদিন অনুর রিপোর্টটা কি মিথ্যে ছিল? সেদিনের সবই কি নির্ঝরের সাজানো প্ল্যান ছিল অনুকে আমার থেকে আলাদা করার জন্য? না, আর কিছু ভাবতে পারছে না সায়ন। মাথা গুলিয়ে যাচ্ছে। নির্ঝর তো শুধু সায়নের, তাই ভাই ছিল না, বেস্ট ফ্রেন্ডও ছিল। তাহলে বন্ধু ওই বন্ধুর সাথে এত বড় বেইমানি? নির্ঝর শুধুমাত্র নিজের জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে বেইমানি করলো। এর ফল ভালো হবে না, একদম ভালো হবে না। কথাগুলো বলতে বলতে সায়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সিমি বিছানায় একই ভঙ্গিতে বসে আছে, যেন সেও বিষয়টা মানতে পারছে না। তবে ধীরে ধীরে তার মুখে ম্লান হাসি ফুটে উঠছে। খেলা তো সবে শুরু মিস্টার নির্ঝর। এবার দেখো তোমার কর্মের ফল তোমায় আমি কিভাবে দিই। আমি ভালো নেই নির্ঝর, তুমিও ভালো থাকবে না। তোমাকে আমি ভালো থাকতে দেব না। নির্ঝর বারান্দায় বসে আছে। অতীতের কিছু স্মৃতি মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিন নার্সিং হোমে দরজার সামনে দাঁড়িয়ে আছে সায়ন। হালকা ক্রিম কালার শেরওয়ানিতে ছোপ ছোপ রক্ত লেগে আছে। শেরওয়ানিটা অনু নিজে
পছন্দ করে কিনেছিল আঁকড়ে সায়ন পড়বে পরে, অথচ এই শেরওয়ানিতে অনুর রক্ত লেগে আছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে অনুর। পুরোপুরি হুঁশ নেই বললেই চলে, তবে বিছানায় শুয়ে শুয়ে বারবার ব্যথায় কতরাতে হচ্ছে অনুকে। স্বাভাবিকভাবে ব্যথাটা মাথায় হওয়া উচিত, যেহেতু মাথাটা ফেটেছে, কিন্তু অনুর ব্যথা হচ্ছে পেটে, যাকে বলে প্রচণ্ড ব্যথা। অনুর ওই অবস্থায় বেশ কয়েকটা টেস্ট করা হয়। বরপক্ষ কনেপক্ষ মোটামুটি সবাই উপস্থিত আছে। অনুর বাবার তো মুখটা শুকিয়ে গেছে, একমাত্র মেয়ের অবস্থা, তাও আবার এমন শুভ দিনে। সায়নের চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। কোথায় মেয়েটাকে লাল শাড়ি জড়িয়ে বউ সেজে শ্বশুর বাড়ি নিয়ে যাবে তা না, বরং হালকা নীল পোশাক পরে হাসপাতালের বিছানায় পড়ে আছে। অনু, তুমি ভালো হয়ে যাও প্লিজ, আমি আর নিতে পারছি না। সায়নের ভাবনায় ছেদ পড়ে ডাক্তার অনামিকার ডাকে। অনামিকা নির্ঝরের ফুফাতো বোন। অনু সম্পর্কে সবটাই জানে সে। অনামিকা সায়নকে ডেকে বলে। পাশ থেকে সায়নের মা উঁচু সুরে বলতে থাকে, এখানে অনুর পরিবার উপস্থিত রয়েছে, তাই অনুর সম্পর্কে সবটা জানার অধিকার তাদেরও রয়েছে। তুমি সবার সামনেই বলো। সায়ন ধপ করেই ফ্লোরে বসে পড়ে। অনু সম্পর্কে এত বড় ধাক্কা সে আশা করেনি। অনুর মা আঁচলে মুখ গুজে কাঁদছে। সায়ন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। কি হলো, উঠতে বললাম না? বেআই সাহেব, এসব কি বলছেন? সায়নকে নিয়ে যাবেন মানে? অনুমার জ্ঞান ফিরলে তো সায়ন বাবাকে খুঁজবে। ঠকবাজ কোথাকার! খবরদার আমাকে বেয়ান বলবেন না। এরকম বাজা মেয়ে মানুষ সত্য গোপন রেখে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিলেন। সায়ন বিস্ফোরিত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মা, কি বলছো কি? তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, যদি তোমাকে আমি জন্ম দিয়ে থাকি, তুমি আর একটি কথাও বলবে না। যে মেয়ে আমায় নাতি নাতনি দিতে পারবে না, যে মেয়ে আমার সন্তানকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না, সেই মেয়েকে বউ করে ঘরে তুলবো না। সায়নের মা অনুর বাবাকে চরম অপমান করেন, তারপর দলবল নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান। অনেক আকুতি মিমাতি করেও আটকাতে পারেনি অনুর বাবা। এদিকে অনুর যতবারই হুঁশ ফিরেছে, তো সমানে সায়ন সায়ন করে যাচ্ছে। সম্পূর্ণ ঘটনার আরেকজন সাক্ষী রয়েছে। সে আড়াল থেকে সবটা দেখেছে। অনুর জন্য দুফোঁটা চোখের পানিও ফেলেছে। রাতের মাঝামাঝি অনুর হুঁশ ফিরে। কেবিনে শুধু একজন নার্স রয়েছে। অনুর ধারণা সায়ন বাহিরে আছে, তাকে হয়তো ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অনু টলমল পায়ে ধীরে ধীরে বাহিরে চলে আসে। কই, বাবা মা ভাইয়া ভাবি সবাই বারান্দায় আছে, সায়ন তো নেই। অনু সায়নকে খোঁজার জন্য আরেকটু এগিয়ে যায়। সিঁড়ির কাছে যেতেই হঠাৎ মাথাটা ঘুরে আসে। অনু পড়ে যেতে নিলেই কেউ একজন ধরে নেয়, সোজা অনুকে কোলে তুলে নেয়। এদিকে অনুকে খোঁজাখুঁজি চলছে। সেই একজন অনুকে কোলে তুলে হাঁটা ধরে কেবিনের দিকে। অনুকে কোলে করে কেবিনে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সেই একজন হলো নির্ঝর। নির্ঝর সব জেনে শুনে অনুর বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়। নির্ঝরের বিষয়ে খোঁজ খবর করে, তারপরে ওদের বিয়ে দেওয়া হয়। বর্তমানে সকাল সকাল অনুর ঘুম ভাঙতেই দেখে নির্ঝর অনুকে বেশ শক্ত করে জড়িয়ে রেখেছে। অনু নড়ছে না, শুধু ফ্যাল ফ্যাল করে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। ওই সেদিনের মতো তো আজ রাগ লাগছে না, তাহলে কি আমি ওনার প্রেমে পড়লাম? পড়েছ। আচমকাই নির্ঝরের কথা শুনে অনু চমকে যায়। কিন্তু জানো তো, আমি প্রেমে পড়েছিলাম একবারে, আর সে হলে তুমি। কথাটা বলে নির্ঝর অনুর ঠোঁটের ঠোঁট মিলিয়ে দেয়, যেন তার সব অভিমান, সব রাগ, সব কষ্টের সমাপ্তি ওই ঠোঁটে মাঝে লুকিয়ে রেখেছে। নিঝর অনুকে কিস করতে থাকে, তারপর হারিয়ে যায় ভালোবাসার সাগরে। সকাল সকাল নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অনু ওয়াশরুমে চলে যায়। একটু পর নির্ঝরও উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বেচারা অনু তো লজ্জায় নাজেহাল অবস্থা। কোনো রকমে শাওয়ার নিয়ে বাহিরে বের হতেই দেখে নির্ঝরের ফোনটা বাজছে। ফোনটা বেশ কয়েকবার বাজতেই অনু কি মনে করে ফোনটা তুলে হারে বলতেই অপর প্রান্তের লোকটার গলা শুনে থমকে যায় অনু। কে? কেন, চিনতে কষ্ট হচ্ছে বুঝি? অনু, আই এম সরি। অনু প্লিজ, আমি তোমার সাথে অনু প্লিজ, আমি তোমার সাথে মিট করতে চাই। অনেক কিছু বলার আছে তোমাকে। আবার কি চাই আপনার? কেন তোমাকে চাই? অনু, অনু তোমাকে অনেক কিছু বলার আছে। অনু, নির্ঝর
ওয়াশরুমে দরজা খোলার শব্দে অনু চমকে গিয়ে ধুম করে ফোনটা কেটে সাইলেন্ট মুড করে অ্যাক্টিভ করে দেয়। অনু নির্ঝরকে দেখে ফোনটা বিছানায় ছুঁড়ে দেয়, তারপর উল্টো দিকে মুখ ফিরে দাঁড়িয়ে পড়ে। চোখে যে তার বাড়ি টলমল করছে। নির্ঝর ফোন ছুঁড়ে মারা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি মনে করে নির্ঝর মুচকি হাসি দেয়। কি ম্যাডাম, আপনি কি বাঙালি বউদের মতো বরকে সন্দেহ করা শুরু করলেন? না মানে এই যে বরের ফোন চেক করছেন, কি ব্যাপার? পেছন থেকে জড়িয়ে ধরে, তারপর গলায় কিস করতে করতে বলে, কি হলো? আমার ফোনে কিন্তু গোপন কিছু নেই। অনুকে সামনের দিকে ফেরালে নির্ঝর দেখে অনুর চোখ লাল হয়ে আছে। অনু, তুমি কাঁদছিলে? না মানে কি গো, তোমরা আজকে দরজা খুলবে নাকি সারাদিন ঘরের ভেতরে দৌড় দিয়ে রোম্যান্সি করবে? সিমি ডাকে বেশ থতমত খেয়ে যায় দুজন। অনু একরকম নির্ঝরের থেকে পালিয়ে গিয়ে দরজা খুলে দেয়। তখনই সিমি আর নীরা হুড়মুড় করে ঘরে ঢুকে যায়, কিন্তু বেচারা নির্ঝর পড়ে যায় বিপদে। নির্ঝর ওয়াশরুম থেকে বেরিয়ে প্যান্ট পরেও শার্টটা পরেনি। অনু সেদিকে হুশ না করেই সিমিকে দরজা খুলে দিয়েছে। সিমি চোখে চোখ পড়তেই নির্ঝর লজ্জা পেয়ে যায়, দ্রুত টি শার্টটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। এদিকে নীরা অনুর সাথে বক বক করে যাচ্ছে, কিন্তু সিমির সেদিকে হুঁশ নেই। বারবার সিমির চোখ আটকে যাচ্ছে অনুর গলায় আর ঘাড়ে হালকা লাল হয়ে যাওয়া দাগগুলো দিকে। চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। নিজেকে কিছুটা সামনে নিয়ে, অনু, আমরা সবাই শপিং মলে যাচ্ছি, তুমি যাবে? বেশ তো চলো। শপিং মলে বেশ করে ঘোরাঘুরি করছে সিমি, নীরা আর অনু। বেশ শপিংও করে নিয়েছে তারা। অনুও বেশ কেনাকাটা করেছে। অনু, তুমি এই ক্যাফেটাতে গিয়ে বসো, আমি আর নীরা একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। আমিও যাব। আমি এখানে একা একা কি করব? হুম, তুমি ওখানে গিয়ে বসো। এতগুলো ব্যাগ নিয়ে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন? যাও, তুমি গিয়ে বসো, আমরা আসছি। কিন্তু আচ্ছা। অনু আপন মনে হেঁটে হেঁটে ক্যাফেতে ঢুকছিল। হঠাৎ কেউ একজন অনুর হাত ধরে ফেলে। অনু পাশ ফিরে তাকাতেই দেখে নির্ঝর অনুর হাত ধরে আছে। আপনি? অনু ভালো করে নির্ঝরের দিকে তাকিয়ে দেখে সে রক্তবর্ণ চোখে অনুর দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে বোধহয় সে খুব রেগে আছে। কিন্তু কেন? অনু অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। হঠাৎই নির্ঝর অনুকে হ্যাচকা টান দেয়। অনু হুমড়ি খেয়ে পড়ে। তারপর নির্ঝর এক পলক অনুকে দেখে নিয়ে টানতে টানতে ক্যাফের দরজা থেকে বেরিয়ে যায়। নির্ঝর অনুকে একইভাবে টানতে টানতে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। অনু বারবার নির্ঝরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কি হয়েছে, কিন্তু তার মুখে তো কোনো কথাই নেই। কেউ যেন তার মুখটা সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছে। মেঝেতে উবু হয়ে পড়ে আছে অনু। সারা শরীরে মারের দাগ স্পষ্ট। জায়গায় জায়গায় অনেকটা গভীরভাবে কালো হয়ে আছে, আবার কিছু কিছু জায়গায় রক্ত বেরিয়ে জমে গেছে। অনুর হালকা গোলাপি শাড়িটাতে ছোপ ছোপ রক্ত লেগে আছে। অনুর গলাটা শুকিয়ে গেছে, কিন্তু উঠে দাঁড়ানোর মতো জোর নেই। একটু আগেই যে নির্ঝর তাকে পরনে বেল্ট দিয়ে ইচ্ছে মতো পিটিয়েছে, তারই চিহ্ন বহন করছে শরীরের এই দাগগুলো। কিছুক্ষণ আগে শপিং মল থেকে বেরিয়ে নির্ঝর অনুকে ধাক্কা মেরে গাড়িতে বসিয়ে দেয়। অনু বারবার জিজ্ঞেস করছিল, কি হয়েছে, এমন করছেন কেন? কি হলো বলবেন তো? নির্ঝর শুধু একবার অনুর দিকে চোখ পাকিয়েছিল। নির্ঝরের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। নির্ঝরের এমন রূপ দেখতে মোটেও অভ্যস্ত নয় অনু। কেমন জানি ভয় ভয় লাগছিল। সারা রাস্তার একটিও কথা বলেনি অনু। নির্ঝরও চুপ। নির্ঝরের গাড়ি সোজা গিয়ে থামে বাড়ির দরজার সামনে। নির্ঝর গাড়ি থেকে নেমে গিয়ে অনুর হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে যায়। আর নির্ঝর লাগছে। কি হয়েছে বলবেন তো, এমন টানটানি কেন করছেন? নির্ঝর অনুকে ঘরে এনে সোজা দাঁড় করিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অনু ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। তোর সাহস কি করে হয় আমার ফোন থেকে শানকে ফোন করিস? ফোনটা আছাড় মেরে, খুব শখ তাই না শানের সাথে দেখা করার? খুব ইচ্ছে না পুরনো প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার? কি করেছি আমি? ঠকিয়েছিস আমাকে, বেইমান কোথাকার। এত ভালোবাসলাম অথচ তোর গায়ে লাগলো না। অনু মূর্তির মতো বসে আছে। কথা বলতে বলতে নির্ঝর কোমর থেকে বেলটা খুঁড়ে অনুকে পেটাতে থাকে। অনু না নির্ঝরের কথার কোনো মানে খুঁজে পাচ্ছে আর না রাগে। নির্ঝর অনুকে ইচ্ছে মতো আঘাত করছে। অনু প্রথমে চিৎকার করলেও পরে জড়সড় হয়ে গেছে। অনুর চোখ দিয়ে পানি পড়ছে। অনুর মাথা ঘুরছে। একসময় অনু জ্ঞান হারিয়ে পড়ে যায়। ভালোবাসার এরকম মানে অনুর জানা ছিল না।
তবে নির্ঝর তাকে ভালোবাসার অনেক রকম স্বাদ বুঝিয়ে দিয়েছে। নির্ঝরের এমন নির্মম আচরণের কারণ অনুর জানা নেই, তবে নির্ঝরের করা প্রত্যেকটা আঘাত সে বেশ ভালোভাবেই হজম করেছে, করতে বাধ্য। সে একদিনে যে মনের বেশ কিছু অংশ সে নির্ঝরের নামের এই লোকটাকে দিয়ে দিয়েছে। বারান্দায় গিটার হাতে দাঁড়িয়ে আছে সায়ন। কতদিন পর দেশে ফিরছে সে। অনুর জন্য বুকটা বেশ ছটফট করছে। মেয়েটার মাঝে বড্ড মায়া, এই মায়া কাটানোর সাধ্য তার নেই। ভুল করে সে ভুল করে ফেলেছে, ছলনায় পড়ে হারিয়ে ফেলেছে সে তার অনুকে। অনু যখন চোখ খুলে তখন সে বিছানায়, আর নির্ঝর ঠিক তার পাশে বসে আছে। অনু একটু নড়তেই বুঝতে পারে নির্ঝর তার হাত শক্ত করে ধরে আছে। অনু আর স্পষ্ট স্বরে বলে ওঠে, পানি খাবো? নির্ঝর দ্রুত গিয়ে পানি এনে দেয়। অনু একটু পানি খেয়ে আবার শুয়ে পড়ে। অনু এক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর মাথা নিচু করে বসে আছে। মিস্টার চৌধুরী, হুম। আমাকে বাবার কাছে রেখে আসুন। আপনি খুব বাজে একটা লোক। অনু, আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমি বাসি না। হ্যাঁ, বাসবেই না তো। তুমি তো শুধু ওই শানকে ভালোবাসবে। তুমি ভালোবাসো বা না বাসো, তুমি শুধু আমার। অনু অবাক চোখে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝরের গাল বেয়ে দুফোঁটা পানি অনুর হাতে পড়ল। উনি কি কাঁদছেন? কিন্তু কেন? কথাটা বলতে বলতে নির্ঝর উঠে চলে আসে ঘরে। অনু একা শুয়ে আছে, ব্যথায় একটু জ্বরও এসেছে। অবশ্য নির্ঝর অনুকে ওষুধও খাই দিয়েছে। বিষয়টা জুতো মেরে গরুদানের মতো লাগছে নির্ঝরের কাছে। নিজেই বউকে মেরে আবার বউয়ের সেবা করছে। কই, আমি তো মারতে চাইনি তোমাকে, কিন্তু তুমি তো আমাকে বাধ্য করলে। কেন তুমি শাওনের সাথে পালাতে চাইলে? অনু আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বুকের আঁচলটা একটু সরাতেই ঘাড়ে কিছু দাগ চোখে পড়ল। দাগগুলো দেখতে মুখে ম্লান হাসি ফুটে উঠল। এগুলো কাল রাতের দাগ, নির্ঝরের ভালোবাসার চিহ্ন। এবার অনু একটু পেছনে ফিরতেই পিঠে হাতে নীল হয়ে যাওয়া দাগগুলো দেখতে পেল। এগুলোও নির্ঝরের ভালোবাসার দাগ। অনুকে আয়নার সামনে দাঁড়াতে দেখে নির্ঝর এসে পেছন থেকে জড়িয়ে ধরে। আর নির্ঝর লাগছে, ছাড়ুন আমায়। আমি খুব ভালোবাসি অনু। কি হলো, কথা বলছো না কেন? জানেন তো মিস্টার চৌধুরী, আপনি আমায় 2 রকম অভিজ্ঞতা উপহার দিয়েছেন। সরি, আসলে এত আসল নকল বুঝি না। যদি বুঝতাম এখন আজ এখানে এভাবে দাঁড়িয়ে থাকতাম না। জানেন তো মিস্টার চৌধুরী, আমি একটু একটু করে আপনার সাথে মানিয়ে নিচ্ছিলাম। আসলে নেয়ার চেষ্টা করছিলাম, কিন্তু অনু, তুমি কি শাওনের কাছে যেতে চাও? অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। যেতে চাইলে কি আপনি আমাকে শ্যানের কাছে রেখে আসবেন? আমার উপায় নেই। যা পারবেন না তা বলে লাভ নেই। তার মানে তুমি যেতে চাও? কি জানি আমি যে কি চাই সে আমি নিজেও জানি না। অনু কথাগুলো বলতে বলতে বারান্দায় পা বাড়ায়। নির্ঝর অনুর হাত চেপে ধরে, তারপর অনুর কাছে এনে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। জানো তো অনু, আমি যাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, আমি কি এতই খারাপ যে আমাকে একটু ভালোবাসা চায় না? অনু কি বলবে বুঝতে পারছে না। নিজের আমি সত্যি শায়নের সাথে নিজে থেকে যোগাযোগ করিনি, বিশ্বাস করুন। নিঝরের চোখের দিকে তাকিয়ে নিঝর মুখ ফিরিয়ে নেয়। ও বিশ্বাস করলেন না তো? আমি তোমায় ভালোবাসি অনু। বারবার ভালোবাসি ভালোবাসি বলে ভালোবাসা হয় না। আচ্ছা, যাকে এত ভালোবাসেন তাকে এতগুলো আঘাত করতে একটু কষ্ট হলো না আপনার? তুমি তোমার শরীরের ক্ষত সবাইকে দেখাতে পারবে, আমি আমার ক্ষত কাউকে দেখাতে পারবো না। অনুর সাথে কথা বলে নির্ঝর বেরিয়ে যায়। অনু নিজেকে কেমন পাগল পাগল লাগছে। নিঝর অনুর কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন, যাকে ঘিরে রহস্যের সীমা নেই। লোকটা কি চায়, কেন চায়, কিছুই জানা নেই অনুর। হুটহাট করে দূরে সরিয়ে দেয়, আবার হুট করে এত কাছে টেনে নেয় যে ছাড়াবার উপায় নেই। সায়ন অনেক চিন্তা ভাবনা করে নিয়েছে, এভাবে চলা সম্ভব নয়। অনুর সাথে সরাসরি কথা বলতে হবে। অনুকে নির্ঝরের আসল রূপটা দেখাতে হবে। সকাল সকাল অনু গাল ফুলিয়ে বিছানায় বসে আছে। নির্ঝর অফিস যাবে বলে তৈরি হচ্ছিল। অনু বিছানায় বসে বসেই নির্ঝরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অনুকে এইভাবে বসে থাকতে দেখে নির্ঝর অনুর কাছে এগিয়ে যায়। অনুর 2 হাত ধরে দাঁড় করিয়ে দেয়। কি হচ্ছে টুনি পাখি, এভাবে বসে আছো কেন? ঘুম হয় না এখনো? অনু ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে জবাব দেয়। শুনুন মিস্টার চৌধুরী,
আমার না ভীষণ তেঁতুল খেতে ইচ্ছে করছে, পাকা তেঁতুল। আর একটু ঝাল দিয়ে মাখিয়ে এনে দিন না আমায়, খাবো আমি। নিঝর একটু মুচকি হেসে অনুর কাছে এগিয়ে যায়। তারপর অনুর কপালে একটা ছোট চুমু দিয়ে উত্তর দেয়। ফ্রেশ হয়ে নিচে চলো, বাড়িতে আপাতত কোনো তেঁতুল নেই, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। অনু মুচকি হেসে ধুম করে নিঝরের গালে চুমু দিয়ে দেয়। নিঝর ভ্যাপা চাকা খেয়ে দাঁড়িয়ে আছে। অনু লজ্জা পেয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আর নির্ঝর মুচকি হেসে নিচে চলে আসে। নিচে নির্ঝরের মা নির্ঝরকে দেখে এগিয়ে আসে। কিছু বলবো আম্মু? আব্বুজি, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসো। আসলে তোমাকে বলা হয়নি, আজকে সন্ধ্যায় তোমার আনিকা আপুর স্বাদের অনুষ্ঠান আছে, তুমি এলে তোমাকে নিয়ে যাব। আচ্ছা। আর শোনো, তুমি তোমার বউকে বাপের বাড়িতে দিয়ে এসো। কেন? বাড়ি শুধু সবাই তো যাবে, সে একা একা বাড়িতে থাকতে পারবে? আর রাতে ফিরবো কি ফিরবো না, তাই তাকে বরং। 1 মিনিট, বাড়ির সবাই যাব, অনু যাবে না? এসব বাজা মেয়ে মানুষদের এরকম শুভ কাজে যেতে নেই। আম্মু। নিঝর কিছু বলতে গিয়ে ও থেমে গেল। অনু আসছে। অনু অবাক চোখে নিঝরের দিকে তাকিয়ে আছে। শাশুড়ির বলা সম্পূর্ণ কথা শুনতে না পেলেও বাজা শব্দটা ঠিকই তার কানে এসেছে। কিন্তু উনি কাকে বন্ধা বলেন? সন্ধেবেলা নিঝরের জোড়াজুড়িতে অনুকে ওর সাথে আনা হয়েছে। নিঝরের মা একরকম ছেলের কথা রাখতেই অনুকে আনার পারমিশনটা দিয়েছেন। বৌমা এলে নাকি ছেড়েও আসবে না। আনিকা আপুর স্বাদ বলে কথা। আনিকা হলো নির্ঝরের ফুফাতো বোন। বেশ নিয়মকানুন মেনেই আনিকার স্বাদ দেওয়া হচ্ছে। আর অনু দূর থেকে এসব দেখছে। কেন জানি তার শাশুড়ি তাকে এসবের ধারের কাছেও ঘেঁষতে দিচ্ছেন না। নির্ঝরকেও আশেপাশে দেখতে পাচ্ছে না অনু। হঠাৎই কেউ একজন পেছন থেকে অনুর মুখ চেপে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অনু ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। লোকটা অনুকে গার্ডেনের এক কোণে এনে ছেড়ে দেয়। অনু বেশ ভয় পেয়ে গেছে, লম্বা লম্বা দম নিচ্ছে। কে কে আপনি? কি চাই? তোমাকে? লোকটা সামনে আসতেই অনু চমকে যায়। কতদিন পরে এই মুখটা আবার দেখছে সে। সায়ন? কেমন আছো অনু? আমি জানি তুমি ভালো নেই। আপনাকে কে বলেছে আমি ভালো নেই? ভুল জানেন আপনি। শুনুন, আমায় যেতে দিন। সায়নের পাশ কাটিয়ে যেতে নিলে সায়ন অনুর হাত ধরে টান দেয়। অনু তাল সামলাতে না পেরে সায়নের বুকে এসে পড়ে। অনু সায়নকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ডোন্ট টাচ মি। সায়ন কথা বলতে বলতে বারবার অনুকে কাছে টানছিল। অনু রেগে গিয়ে সায়নকে ঠাঠিয়ে একটা চড় মারে। ভালোবাসা মাই ফুট। কই ছিল আপনার ভালোবাসা মিস্টার সায়ন, যখন আমি ঘুমের ঘোরেও আপনাকে খুঁজেছিলাম? কই ছিলেন আপনি যখন আমি আপনাকে দেখার জন্য ছটফট করছিলাম? কোথায় ছিল আপনার এই দরদ? রাতের পর রাত আপনাকে ফোন দিয়েছি, আপনি ফোন তোলারও প্রয়োজন বোধ করেননি। এখন এসছেন ভালোবাসা দেখাতে। অনু, আমি আপনি কি? কি আপনি? তামাশা। সবচেয়ে বড় তামাশা সেদিন হয়েছিল জানেন? কোন দিন? আমার বিয়ের আগের দিন। সেদিন সারা রাত আমি বাগানে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করেছি আমি আপনার জন্য, কিন্তু আপনি তো আসেননি। সে যাই হোক, আমি ভালো আছি, খুব ভালো আছি আমি। অনু সায়নকে ধাক্কা মেরে ছুটতে থাকে। একরকম পালিয়ে আসে সায়নের কাছ থেকে। সায়নকে কেন যেন তার অসহ্য লাগছে, বড্ড অসহ্য লাগছে। কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে চলে ভিড়ের দিকে। অনুর চোখে জল কিন্তু মুখে হাসি। ওখানে সবাই আনিকাকে ঘিরে ধরে কি সব করছে। অনু ধীর পায়ে এগিয়ে যায় সেখানে। অনু প্রথমে ইতস্তত করেও পরে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। অনু কাছে যেতেই অনুর শাশুড়ি অনুকে ধরে নেয়। তারপর টেনে দূরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। এই মেয়ে জানে না বাজা মেয়ে মানুষদের এসব করতে নেই, তাতে অনাগত সন্তানের অমঙ্গল হয়। চুপটু করে এখানে দাঁড়িয়ে থাকো, ভুল করেও ওখানে যাবে না, বলে দিচ্ছি কিন্তু।